মাই ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সলেশনের একটি বিশেষ ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসটির টপিক হাউ টু ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি ইনটু ইংলিশ, এপিসোড 4। মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা বিগত সালের ব্যাংকে আসা একটি বাংলা প্যাসেজকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। সো এই ক্লাসটি করে আপনি যা শিখতে পারবেন, প্রথমত কিভাবে বড় বড় ইংরেজি বাক্য তৈরি করতে হয়। মাই ডিয়ার লার্নার্স, আপনি যদি ইংলিশে কথা বলতে চান অথবা লিখতে চান, তাহলে ডেফিনেটলি আপনার কিন্তু এই কৌশলটা জানা অতীব জরুরি যে আপনি আসলে কিভাবে বড় বড় ইংরেজি বাক্য তৈরি করবেন। আর আমরা সেই বিষয়টি এই ক্লাসে ইনক্লুড করার চেষ্টা করেছি। নাম্বার 2, ট্রান্সলেশনের মাধ্যমে অসংখ্য ইংরেজি শব্দ শিখতে পারবেন। অর্থাৎ এই ক্লাসটির ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে ডেফিনেটলি আপনি অসংখ্য ইংরেজি শব্দ, ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ড সম্পর্কে জানবেন। অ্যান্ড লাস্ট অন, ট্রান্সলেশন প্র্যাকটিস করে ফ্রি হ্যান্ডে ইংরেজি লিখতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। দেখুন, যে বাংলা প্যাসেজটিকে ইংরেজিতে অনুবাদ করব, অর্থাৎ আজকে আমরা যে প্যাসেজটির উপরে কাজ করতে যাচ্ছি বা ট্রান্সলেট করতে যাচ্ছি, সেই প্যাসেজটি মূলত দেখুন 200 বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পরে 1947 সালে বাঙালি জাতি আবার পাকিস্তানি শাসকদের শৃঙ্খলে আবদ্ধ হয়। ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে 1971 অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। স্বাধীনতার পর থেকে বড় বড় অর্জনের পরও সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য আমাদের পীড়া দেয় ও বিবেককে দগ্ধ করে। মুক্তযুদ্ধের চেতনা জাগ্রত করে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের একযোগে লড়ে যেতে হবে। যে লড়াইয়ে যুবকদের হতে হবে কর্ণধর। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। মাই ডিয়ার লার্নার্স, এই মহা গুরুত্বপূর্ণ এবং খুব ছোট একটি বাংলা প্যাসেজকে আজকে আমরা ট্রান্সলেট করব। শুধুমাত্র এই একটা প্যাসেজ ট্রান্সলেট করার মাধ্যমে আপনার অবশ্যই অ্যাবিলিটি তৈরি হবে বাকি বাংলা প্যাসেজগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয় ইনশাল্লাহ। সো আমরা এই বাংলা প্যাসেজটির সবচেয়ে সহজ উপায়ে ইংরেজি গ্রামারের প্রতিটি নিয়ম অনুসরণ করে বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। আশা করি মাই ডিয়ার লার্নার্স শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ওকে, ফার্স্ট সেন্টেন্স। মাই ডিয়ার ভিউয়ার্স, দেখুন 200 বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পরে 1947 সালে বাঙালি জাতি আবার পাকিস্তানি শাসকদের শৃঙ্খলে আবদ্ধ হয়। এই যে সেন্টেন্সটি পড়লাম, এবার এই সেন্টেন্সটিকে আপনি যদি সহজভাবে এবং সঠিকভাবে ট্রান্সলেশন করতে চান, তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনার জন্য। প্রথমত, এই বাংলা সেন্টেন্সটি থেকে আপনার মূল দায়িত্ব হলো ভার্বকে আইডেন্টিফাই করা। ওকে, এরপর ভার্বকে যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন করেন, তাহলে এই সেন্টেন্সটির বাকি অংশগুলো রিলেট করতে পারবেন। ওকে, এবার লক্ষ্য করুন মূলত ভার্বটা কোথায় পাবো, বা এই মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব একটি বাংলা সেন্টেন্সে কোথায় থাকে। উত্তর হবে ঠিক ওই বাংলা সেন্টেন্সটির লাস্টের পার্টে থাকে। অর্থাৎ আপনি একটি বাংলা সেন্টেন্স পড়ে লাস্টের অংশে যে কাজ খুঁজে পাবেন, সেটাই মূলত ওই সেন্টেন্সটির জন্য মূল ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখুন বলা হচ্ছে কি, 200 বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর 1947 সালে বাঙালি জাতি আবার পাকিস্তানি শাসকদের শৃঙ্খলে আবদ্ধ হয়। মাই ডিয়ার লার্নার্স, তাহলে এই যে শৃঙ্খলে আবদ্ধ হয়, এইটা কিন্তু ছিল এই পুরো সেন্টেন্সটির পিছনের পার্ট এবং এটাই হলো সেই কাজ বা মূল ভার্ব। এবার দেখুন এই শৃঙ্খলে আবদ্ধ হয় পার্টটিকে কোশ্চেন করে বিভিন্নভাবে আমরা বাকি পার্টগুলো পেয়ে যাই। দেখুন শৃঙ্খলে আবদ্ধ হয়, কে শৃঙ্খলে আবদ্ধ হয়? আমরা জানি যে ভার্বকে কে দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে দেখুন শৃঙ্খলে আবদ্ধ হয়, কে শৃঙ্খলে আবদ্ধ হয়? এবার দেখুন সেন্টেন্সটিতে আপনি এর উত্তর খুঁজে পাবেন, বাঙালি জাতি। ওকে, তাহলে এই বাঙালি জাতিটিকে আমরা কি বলতে পারছি? সাবজেক্ট। আর অনটা মূলত এই সেন্টেন্সটির ফার্স্ট পার্টি মূলত এই বাঙালি জাতি, এই জন্য আমি অন এখানে লিখে রেখেছি। এরপর দেখুন ভার্বকে খুঁজে পেতে হবে। তো ভার্ব তো আমরা আগেই খুঁজে নিয়েছি, তাহলে এই পার্টটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই ভার্ব বলতে পারবো, এবং এটা দ্বিতীয় নাম্বার পার্ট। আর এখানে প্যাসিভ বলা হয়েছে এ কারণে যে বাঙালি জাতি আবদ্ধ করে বা শৃঙ্খলে আবদ্ধ করে, এই কথাটা লেখা নেই। যদি এটা হতো তাহলে অ্যাক্টিভ হতো, কিন্তু এখানে যেটা লেখা আছে বাঙালি জাতি শৃঙ্খলে আবদ্ধ হয়, অর্থাৎ এই শৃঙ্খলে আবদ্ধ করার কাজটা বাঙালি করেনি, বরং বাঙালি জাতির উপরে করা হয়েছে। ওকে, যেহেতু সাবজেক্ট নিজে কাজ করতে পারেনি, সুতরাং এই ক্ষেত্রে শৃঙ্খলে আবদ্ধ হয় এই পার্টটাকে আমরা প্যাসিভ বলতে পারছি। এবার দেখুন তৃতীয় পার্টটা, এখানে বলা হচ্ছে কি যে আবার পাকিস্তানি শাসকদের। এবার ভার্বকে কোশ্চেন করুন, কাদের দ্বারা বাঙালি জাতি শৃঙ্খলে আবদ্ধ হয়? তাহলে আপনি খুঁজে পাবেন কি? পাকিস্তানি শাসকদের দ্বারা। আর এখানে আবার শব্দটা একসাথে লেখা হয়েছে যে আবার পাকিস্তানি শাসকদের দ্বারা, আবার পাকিস্তানি শাসকদের দ্বারা বাঙালি জাতি শৃঙ্খলে আবদ্ধ হয়।
ওকে, এবার কোশ্চেন করুন কখন, তাহলে উত্তর পাবেন দেখেন 1947 সালে। ওকে, তাহলে শৃঙ্খলা আবদ্ধ হয় কখন? 1947 সালে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা সময় এখানে উল্লেখ করা হয়েছে 200 বছর ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর। তার মানে আমরা বুঝতেই পারছি যে 4 নম্বর পার্ট আমরা পেয়ে গেছি, তার মানে এই হোল পার্টটুকু আমরা 5 নম্বর পার্ট হিসাবে লিখতে পারি। ওকে, 200 বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর। মাই ডিয়ার লার্নার্স, প্রথমে আপনার কাজ হবে এইভাবে, যে কোনো বাংলা সেন্টেন্স যত বড়ই হোক না কেন, জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন বা আইডেন্টিফাই করে নেন যে কোন পার্ট কোথায় বসবে। ওকে, প্রথমত আপনি সাবজেক্ট এবং ভার্বকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করবেন, বাকি পার্টগুলোকে শুধুমাত্র ভার্বকে কোশ্চেন করার মাধ্যমে আপনি সিরিয়াল ওয়াইজ বা ক্রম অনুসারে লিখবেন, তাহলে দেখবেন খুব সহজে ট্রান্সলেট করতে পারছেন। এবার লক্ষ্য করুন, প্রথমে বাঙালি জাতি, তাহলে বাঙালি জাতির ইংলিশটা কি? ডেফিনেটলি দ্য বেঙ্গলি নেশন। দ্য বেঙ্গলি নেশন বাঙালি জাতি, এটা আপনি জানেন। ওকে, খুব সহজে লিখে ফেলবেন দ্য বেঙ্গলি নেশন। এরপর দেখুন শৃঙ্খলে আবদ্ধ হয়, তাহলে শৃঙ্খলে আবদ্ধ হয় ভার্ব, তাহলে ভার্বটা কি হবে? ওয়াজ ইনচেইনড। ওয়াজ ইনচেইনড, ইনচেইনড অর্থ হলো কি? শৃঙ্খলে আবদ্ধ হয়। এই যে ওয়াজ লেখা হয়েছে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, এই জন্য ওয়াজ লেখা হয়েছে, ওয়াজ ইনচেইনড। আর যদি বাঙালি জাতি শৃঙ্খলে আবদ্ধ করে লেখা থাকতো তাহলে কি হতো? দ্য বেঙ্গলি নেশন ইনচেইনড। ইনচেইনড। ওকে, বুঝতে পারছেন আই হোপ। আচ্ছা, তাহলে এখানে শৃঙ্খলা আবদ্ধ লিখলাম কি? ওয়াজ ইনচেইনড। এবার তৃতীয় নম্বর পার্ট কি ছিল দেখুন, আবার পাকিস্তানি শাসকদের। এখানে শাসকদের থাকলেও আপনি একটু চিন্তা করলে দেখুন, আপনার মতো করে একটু ভাবেন, তাহলে দেখুন একটা বাংলা খুঁজে পাচ্ছেন যে আবার পাকিস্তানি শাসকদের দ্বারা। ওকে, তাহলে আমরা সেভাবেই এর ট্রান্সলেটটা সাজিয়ে নিচ্ছি। কি লিখলাম? এগেইন বাই পাকিস্তানি রুলার্স। এগেইন বাই পাকিস্তানি রুলার্স। এরপর দেখেন ফোর্থ পজিশনে আছে কি? 1971 সালে। খুব সিম্পলি দেখেন, জাস্ট এভাবে লিখেন ইন 1947। কখন? 1947 সালে। এরপর দেখেন একটা আলাদা একটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে 200 বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর। এটা 5 নম্বর পজিশনে, তার মানে 4 নম্বর লিখে ফেলেছি। এবার 5 নম্বর পজিশনে দেখুন যেটা আছে সেটাকে আমরা ট্রান্সলেট করছি। 200 বছরের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পর, আফটার কলোনিয়াল ব্রিটিশ রুল অফ 200 ইয়ার্স। আফটার বলতে পরে, কলোনিয়াল অর্থাৎ হলো ঔপনিবেশিক, ব্রিটিশ রুল ব্রিটিশ শাসন, অফ 200 ইয়ার্স অর্থাৎ 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের পরে। মাই ডিয়ার লার্নার্স, একটু ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে আমি ডিটেলসভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন, এই জন্য ডিটেলসলিভাবে বলার চেষ্টা করছি। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকৃত হবেন বলে আমি আশা করি। তাহলে দেখুন এই পুরো সেন্টেন্সটি ট্রান্সলেশন আমরা কি বললাম? দ্য বেঙ্গলি নেশন ওয়াজ ইনচেইনড again by Pakistani rulers in 1947 after colonial British rule of 200 years. আই হোপ বুঝতে পেরেছেন। তাহলে চলুন এবার সেকেন্ড সেন্টেন্সটি আমরা ট্রাই করি। সেকেন্ড সেন্টেন্স, ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে 1971 অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। মাই ডিয়ার লার্নার্স, অনস এগেইন আপনাকে আমি বলছি যে এই সেন্টেন্সটিরও প্রথমত আপনার কাজ হবে ভার্বকে আইডেন্টিফাই করা। তাহলে ভার্বটা একটু খুঁজে নেন। আমি সবসময় বলেছি একটা বাংলা সেন্টেন্সের শেষের কাজটা মূলত কিন্তু ভার্ব। ওকে, শেষের কাজ হতে হবে। ওকে, শেষের কাজটা বা অ্যাকশন হতে হবে, সেইটা কিন্তু ভার্ব হিসাবে আপনি বলতে পারেন। তাহলে দেখি, আমরা পড়ে দেখি এখানে ভার্ব কোনটা। ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে 1971 অর্জিত হয় চূড়ান্ত স্বাধীনতা। দেখুন এই সেন্টেন্সটি শেষের পার্ট যদি বলেন তাহলে চূড়ান্ত স্বাধীনতা, এটা কিন্তু মূলত কাজ না। আপনি কাজকে, শেষের কাজটাকে উল্লেখ করবেন, যেমন অর্জিত হয়, এটা হলো কাজ, এরপরে আর কোনো কাজ নেই। এই জন্য এটাকে আমরা কি বলবো? অবশ্যই মূল ভার্ব বলবো এই সেন্টেন্সটির জন্য। এবার এই মূল ভার্বকে বিভিন্নভাবে কোশ্চেন করে আপনি কি পেতে পারেন? সাবজেক্টটা পেতে পারেন। ওকে, তাহলে এইখানে দেখুন অর্জিত হয়। এখন আপনাকে যদি বলা হয় যে এই সেন্টেন্সে কি অর্জিত হয়, আপনি খুব সহজেই বলতে পারবেন চূড়ান্ত স্বাধীনতা। তার মানে এই পার্টটুকু আমরা কি বলতে পারি? অবশ্যই সাবজেক্ট বলতে পারি, কারণ আমরা জানি ভার্বকে কি দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট মিলে, এবং এটা ফার্স্ট পজিশনে হবে। এরপর দেখুন বলা হচ্ছে অর্জিত হয়, এটা আমরা এর আগেই বলেছি ভার্ব, এই জন্য ভার্ব লিখে নিলাম, এবং ভয়েস বলতে প্যাসিভ করা হয়েছে ঠিক এর আগের মতো। এর ফার্স্ট সেন্টেন্স আমি যেভাবে বলেছিলাম ঠিক সেই কাজটা এখানেও হয়েছে, অর্জিত হয় বা অর্জিত হয়েছিল। চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে এটা না, চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হয়েছিল। ওকে, কারোর মাধ্যমে। এই জন্য সাবজেক্ট এখানে কাজ করতে পারেনি। সাবজেক্ট কাজ করতে যদি না পারে তাহলে সেই সেন্টেন্সটি মূলত প্যাসিভ হয়ে যায়। ওকে, এই জন্য অর্জিত হয়, এটা ভার্ব এবং প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ ফর্মে আছে, এবং এটা 2 নম্বর পজিশনে বসবে এই সেন্টেন্সটি ট্রান্সলেশন করার সময়। এরপর দেখুন অর্জিত হয় কখন, তাহলে খুব সহজে আপনি একটা সময় পেয়ে যাচ্ছেন 1971। 1971, তাহলে এটাকে আমরা কত নম্বর পজিশনে বলতে পারি? থার্ড পজিশনে এই পার্টটুকু লিখবেন। এরপর দেখুন
মুক্তির পথ পেরিয়ে, কিভাবে? মুক্তির পথ পেরিয়ে। তাহলে এটা 3-এর পর আমরা 4 নম্বর পার্ট পেয়ে গেলাম, এটা হলো 4 নম্বর পার্ট। মুক্তির পথ পেরিয়ে কিভাবে? ধাপে ধাপে। ওকে, কিভাবে মুক্তির পথ পেরিয়ে? ধাপে ধাপে মুক্তির পথ পেরিয়ে। তাহলে এটাকে আমরা 5 নাম্বার পার্ট বলতে পারি। আর জাস্ট একটা পার্ট আছে ভাষা আন্দোলন থেকে, তাহলে এটাকে আমরা নাম্বার 6 বলতে পারি। দেখুন, আপনি যে কোনো সেন্টেন্সকে যদি ঠিক এইভাবে আইডেন্টিফাই করে নেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা 0% থাকবে। ওকে, কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না বলা চলে। এই জন্য প্রথমে আপনার কাজ হলো, আপনি খুব সহজভাবে প্রথমে ভার্বকে চিনে নিন, এরপরে ভার্বকে কোশ্চেন করুন কি দিয়ে বা কে দিয়ে, তাহলে আপনি সাবজেক্টটা পেয়ে যাবেন। সাবজেক্টে যদি পেয়ে যান, তারপরে বাকি অংশগুলো ভার্বকে কোশ্চেন করে ক্রমান্বয়ে লিখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি ওই সেন্টেন্সটির ট্রান্সলেশন খুবই ফ্রুটফুলি, খুব সহজভাবে করতে পারবেন। এবার দেখুন, ট্রান্সলেশনের পার্টে আমরা চলে যাচ্ছি। তাহলে প্রথমটা কি ছিল? চূড়ান্ত স্বাধীনতা। চূড়ান্ত স্বাধীনতার ইংলিশটুকু জাস্ট লিখে দিলেই প্রথম পার্ট আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? রিয়েল ইন্ডিপেন্ডেন্স। ওকে, আপনি অন্য কিছু লিখতে পারতেন, আলটিমেট ইন্ডিপেন্ডেন্স অথবা ফাইনাল ইন্ডিপেন্ডেন্স। ওকে, দ্যাটস নট ম্যাটার, যে কোনো একটা লিখলেই আপনি পারেন। চূড়ান্ত স্বাধীনতা। দেখুন, আমি ভিডিওর প্রথমেই বলে নিয়েছিলাম যে এই ট্রান্সলেশনের ক্লাসে আপনি অনেক কিছু শিখতে পারবেন, তার মধ্যে অসংখ্য ওয়ার্ড শিখতে পারবেন। দেখুন, রিয়েল ইন্ডিপেন্ডেন্স অনেক সময় দেখুন আপনি এভাবে বলে থাকেন, ঠিক না? কিন্তু রিয়েলের কাছে কিন্তু আপনি চাইলে আলটিমেট দিতে পারেন অথবা ফাইনাল দিতে পারেন। তো এই যে শব্দগুলো দেখুন, হয়তো বা আপনার জানা আছে, আর জানা আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাট অনেকেই আমরা এই ভিডিও দেখছি আসলে এই অনেক শব্দগুলো জানি না, বা জানা থাকলেও ওই সময় মতো এক্সিকিউট করতে পারছি না। তো এই ভিডিওটা আপনাকে অনেক সাহায্য করবে কোন সময় কোন শব্দগুলোর প্রয়োজন, ওকে, সেই শব্দগুলোর সঠিক ব্যবহারে। লক্ষ্য করুন, তাহলে চূড়ান্ত স্বাধীনতার ইংলিশটা হলো রিয়েল ইন্ডিপেন্ডেন্স। তাহলে 1 নম্বর পার্ট কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখুন, অর্জিত হয় ঘটনা কখন? 1971, তার মানে পাস্টের ঘটনা। যদিও হয়, আমরা করব কি? পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্মে। তাহলে দেখুন, বলা হচ্ছে কি? ওয়াজ অ্যাচিভড। ওয়াজ অ্যাচিভড। দেখুন, এটা প্যাসিভ ফর্ম কি জন্য বললাম? কারণ এখানে ওয়াজ অ্যাচিভড লেখা আছে। যদি এটা অ্যাক্টিভ হতো তাহলে কিন্তু এভাবে হতো, রিয়েল ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভড, অর্থাৎ চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে। কিন্তু এখানে অর্জন করে বলা হয়নি, অর্জিত হয়। তার মানে এই অর্জনের কাজটা অন্য কারো মাধ্যমে হয়েছিল, এই জন্য এটা প্যাসিভ ফর্ম করা হয়েছে। আই হোপ গাইজ বুঝতে পারছেন। এরপর দেখুন, বলা হয়েছে সময়ের কথা। 3 নম্বর পজিশনে জাস্ট আপনি টাইমটুকু লিখে দিন। কি হবে? ইন 1971। ওকে, তাহলে সময়টা আমরা লিখে দিলাম। এরপর দেখুন 4 নম্বর পজিশনে, দেখুন আমি আগেই সিলেক্ট করে রেখেছি, জাস্ট এখন খুব সহজভাবে তার ইংলিশটুকু লিখে দিচ্ছি, তাতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট আপনারাও সেম কাজটাই করবেন। দেখুন, মুক্তির পথ পেরিয়ে, এইটুকুর ইংলিশ কি হবে? বাই স্মুথিং দ্য পাথ টু ফ্রিডম। বাই স্মুথিং দ্য পাথ টু ফ্রিডম। স্মুথ শব্দ অর্থ অতিক্রম করা হতে পারে, বা অতিক্রম করা আপনি লিখতে পারবেন। তাহলে বাই স্মুথিং, বাই প্রেপোজিশন সংযোগ হয়েছে একটা ভার্বের সামনে, এই জন্য ভার্বের সাথে আইএনজি সংযুক্ত হয়েছে। ওকে, বাই স্মুথিং দ্য পাথ টু ফ্রিডম, মুক্তির পথ পেরিয়ে। ওকে, তাহলে 4 নম্বর পার্টটুকু আমাদের কমপ্লিট হলো। এবার দেখুন, ধাপে ধাপে, আপনি কিন্তু জানেন ধাপে ধাপে এর ইংলিশটা কি হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। এই যে দেখুন, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। ওকে, তাহলে আমরা 5 নাম্বার পার্টটুকু কমপ্লিট করতে পারছি, আর একটি মাত্র অংশ বাকি আছে, ভাষা আন্দোলন থেকে। তাহলে এর ট্রান্সলেশন কি হবে? সিন্স দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। মাই ডিয়ার লার্নার্স, এখানে ফ্রম আপনি লিখবেন না, সিন্স লিখবেন। কারণ কোনো সময়কে নির্দেশ করলে, তাহলে সেটা সময় নির্দেশ করলে সেক্ষেত্রে যদি থেকে উল্লেখ থাকে বা হতে উল্লেখ থাকে, তাহলে আপনি সিন্স উল্লেখ করবেন। ওকে, যেহেতু দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইটস আ ম্যাটার, এবং এটা কিন্তু এইখানে একটা সময়কে উল্লেখ করছে, অতীতের একটা টাইমকে রিপ্রেজেন্ট করছে, এই জন্য আপনি সিন্স লিখবেন। মাই ডিয়ার লার্নার্স, আই হোপ আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন এবং এনজয় করছেন ক্লাসটা। যদি আসলেই ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং আমাদের সাথে থাকবেন। দেখুন, তাহলে এই সম্পূর্ণ সেন্টেন্সটি ট্রান্সলেশন কি পাচ্ছি? রিয়েল ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যাচিভড ইন 1971 বাই স্মুথিং দ্য পাথ টু ফ্রিডম স্টেপ বাই স্টেপ সিন্স দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ওকে, চলুন এবার আমরা থার্ড সেন্টেন্স নিয়ে ট্রাই করি। থার্ড সেন্টেন্স, স্বাধীনতার পর থেকে বড় বড় অর্জনের পরও সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য আমাদের পীড়া দেয় ও বিবেককে দগ্ধ করে। মাই ডিয়ার লার্নার্স, ওয়ান্স এগেইন আপনাকে বলছি, এই সেন্টেন্সটির ভার্ব কি? যদি আপনি খুঁজে পান তাহলে দয়া করে কমেন্টসে লিখে দিন। ওকে, দেখুন তো, এই সেন্টেন্সটি স্বাধীনতার পর থেকে বড় বড় অর্জনের পরও সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য আমাদের পীড়া দেয়, বিবেককে দগ্ধ করে। ইয়েস, অবশ্যই আপনি বলতে পারছেন। এই যে শেষে দেখুন দুইটা কথা লেখা আছে, পীড়া দেয় ও বিবেককে দগ্ধ করে, এখানে দুইটাই মূলত ভার্ব হয়ে আছে, ভার্বের সিচুয়েশনে দুটাই আছে, পীড়া দেয় ও বিবেককে দগ্ধ করে। এখন কোয়েশ্চেন করুন, এই যে পীড়া দেয় এবং বিবেককে দগ্ধ করে, কে পীড়া দেয় বা কি পীড়া দেয়?
যদি এই দুটা প্রশ্নের উত্তর আপনি এই সেন্টেন্সে পেয়ে যান তাহলে অবশ্যই ওই পার্টটুকু হবে কি সাবজেক্ট। ওকে, তাহলে দেখুন সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য কে পীড়া দেয়, কে বিবেককে দগ্ধ করে, সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য বিবেককে দগ্ধ করে এবং পীড়া দেয়। তাহলে এই পার্টটুকু আমরা কি বলতে পারছি, ইয়েস ইটস এ সাবজেক্ট এবং ফার্স্ট পজিশনে থাকবে। এরপর দেখুন বলা হচ্ছে আমাদের পীড়া দেয় ও বিবেককে দগ্ধ করে, তাহলে এই টোটাল পার্টটুকু আমরা কি বলতে পারি, অবশ্যই ভার্ব বলতে পারি। ওকে, এটা কিন্তু প্যাসিভ না, তার মানে সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য এই ক্ষেত্রে এই সেন্টেন্সে কাজ করছে। ওকে, এর উপরে কাজ করছে না, এ নিজেই কাজ করছে, এই জন্য এটা অ্যাক্টিভ ফর্মে বসেছে, আমরা প্যাসিভ লিখিনি। আচ্ছা, এরপরে দেখুন আমাদের পার্টটা এর সাথে আমি সিলেক্ট করে ফেলেছি, বাট এটা একটা অবজেক্ট হিসাবে হবে। হ্যাঁ, আমাদের এখানে মূলত অবজেক্ট। আচ্ছা, এরপরে দেখুন তাহলে 2 নম্বর পার্ট আমরা পেয়ে গেছি, এবার 3য় নম্বর পার্টের জন্য চেষ্টা করি। দেখুন বলা হচ্ছে বড় বড় অর্জনের পরও, তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে আমাদের পীড়া দেয় বা পীড়া দেয় ও বিবেককে দগ্ধ করে কিসের পরও, বড় বড় অর্জনের পরও, কাদেরকে, আমাদেরকে। কি পীড়া দেয়, সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য। তার মানে দেখুন এখানে কিন্তু আমরা থার্ড পার্টটুকুও পেয়ে গেলাম। কেমন, থার্ড পার্ট। এরপরে দেখুন জাস্ট একটা পার্ট আছে স্বাধীনতার পর থেকে, এর আগে ছিল ভাষা আন্দোলনের পর থেকে, আর এখানে কি আছে স্বাধীনতার পর থেকে। ওকে, খুব সহজে আই হোপ রিলেট করতে পারছেন। তাহলে এটুকুকে আমরা বলতে পারি কি 4 নম্বর পার্ট এই সেন্টেন্সটির জন্য। মাই ডিয়ার লার্নার্স, বারবার রিকোয়েস্ট করছি আপনারা মানে কনফিউজড হওয়ার কোনো রিজন নেই। যে কোনো বাংলা সেন্টেন্সকে দেখলে প্রথমে আগে আপনি সাহসের সাথে সেইখান থেকে ভার্বকে আইডেন্টিফাই করুন, এরপর ভার্বকে কি অথবা কাকে দিয়ে কোশ্চেন করে আপনি সাবজেক্ট পেয়ে যান, তারপর বাকি অংশগুলো জাস্ট ভার্বকে কোশ্চেন করুন বিভিন্নভাবে, তাহলে উত্তরগুলো পেয়ে যাবেন এবং পরপর সেগুলোকে সাজিয়ে লিখুন এইভাবে। ওকে, আর যদি তাদের সমস্যা হয় তাহলে এইভাবে জাস্ট আপনি আইডেন্টিফাই করে নিন ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট হিসেবে, তাহলে তার পরবর্তী টাইমে শুধুমাত্র ওই পার্টগুলোর আপনি ইংলিশ লিখে দিলেই এই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন হয়ে যাবে। আচ্ছা, চলুন আমরা এর ট্রান্সলেশনটা দেখে নিই। তাহলে ফার্স্ট পার্টে কি ছিল, সমাজে বিদ্যমান তীব্র বৈষম্য। তাহলে এর ইংলিশটুকু কি হবে, দেখুন তীব্র বৈষম্যের ইংলিশ আমরা কি জানি, সেভার ডিসক্রিমিনেশন, আর এটা কোথায়, সমাজে বিদ্যমান, এই জন্য লেখা হয়েছে কি সেভার ডিসক্রিমিনেশনস এক্সিস্টিং ইন আওয়ার সোসাইটি। তাহলে আমরা সাবজেক্টটুকু পেয়ে গেলাম। এরপর দেখুন বলা হয়েছে আমাদের পীড়া দেয় এবং বিবেককে দগ্ধ করে, তাহলে এটুকু আমাদের ভার্বের পজিশনে আছে। তাহলে আমরা লিখে নিই, দেখুন মেক আস বলতে এখানে আমরা সরাসরি পীড়া দেয় বিবেককে দগ্ধ করে, এই পীড়া দেয় এবং বিবেককে দগ্ধ করে যে ওয়ার্ডটুকু আছে ভার্বের জন্য, এই যে ফিল পেন অ্যান্ড প্যাং অফ কনসিয়েন্স, এইটুকু সরাসরি না লিখে আমরা মেক আস লিখলে এই পার্টটুকুর ট্রান্সলেশন অনেক বেটার হয়। যে মেক আস আমাদের এটা তৈরি করে কিভাবে, ফিল পেইন অ্যান্ড প্যাং অফ কনসিয়েন্স, অর্থাৎ এটা আমাদের বিবেককে, আমাদের পীড়া দেয় এবং বিবেককে দগ্ধ করে। ওকে, মেকাস মানে এটা আমাদের করে বা মেকাস আমাদের তৈরি করে কিভাবে, ফিল পেইন খুবই দুঃখজনক বা পীড়া দেয়, এবং প্যাং অফ কনসিয়েন্স এবং আমাদের বিবেককে কি করে, দগ্ধ করে। ওকে, আপনি জাস্ট এই ধরনের পার্টগুলোকে এভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবেন, মেকাস ফিল পেইন অ্যান্ড প্যাং অফ কনসিয়েন্স। ওকে, এই যে আস এই পার্টটা যদি এখানে লেখাও হয় তারপর এটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে আসছে। ওকে, এরপরে দেখুন থার্ড পার্টে কি লেখা হচ্ছে, বড় বড় অর্জনের পরও। তাহলে এটুকু ট্রান্সলেশন জাস্ট আপনি লিখে নিন কি হবে, ইভেন আফটার, পরও এই পার্টটুকুর অর্থ হলো বা ইংলিশ টার্মটা হলো ইভেন আফটার। ওকে, তাহলে পরও, ইভেন আফটার, বড় বড় অর্জনের। দেখুন এখানে আপনি একটু নিজের মতো করে চিন্তা করুন মাই ডিয়ার গাইজ, এখানে আপনি যদি নিজের মতো করে চিন্তা না করেন এই সেন্টেন্সগুলোতে, তাহলে যা লেখা আছে জাস্ট অক্ষরে অক্ষরে আপনি সেটাই ট্রান্সলেট করবেন, এটা কিন্তু টাফ হয়ে যাবে। আপনি সেন্টেন্সটির মূল সেন্সটা, ভার্বটা, সাবজেক্টগুলোকে কারেক্ট রেখে বা ঠিক রেখে বাকিগুলোকে আপনি নিজের মতো করে ট্রান্সলেট করার চেষ্টা করুন, বাট মনে রাখতে হবে আপনি যেন এই কনটেক্সটের বাইরে চলে না যান। ওকে, তাহলে দেখুন এখানে বলা হয়েছে বড় বড় অর্জনের পরও, কিন্তু আমরা করলাম কিভাবে, ইভেন আফটার হ্যাভিং গ্রেট অ্যাচিভমেন্ট, তার মানে বড় বড় অর্জন থাকার পরও কিন্তু হয়েছে। ইংলিশটা যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে হবে কি, বড় বড় অর্জন থাকার পরও, কিন্তু এখানে কিন্তু নেই। তার মানে এটুকু আপনার বুঝতে হবে, সাজিয়ে লেখার মতো অ্যাবিলিটি থাকতে হবে। আপনি জাস্ট কয়েকটি ক্লাস দেখুন, আমার বিগত কিছু ক্লাস আছে সেগুলো দেখুন, তাহলে আপনার এই কনফিউশনগুলো দূর হবে ইনশাল্লাহ। তাহলে বড় বড় অর্জনের পরও, তাহলে কি হলো, ইভেন আফটার হ্যাভিং গ্রেট অ্যাচিভমেন্টস। আর একটি পার্চেস আছে দেখতে পাচ্ছেন 4 নম্বর পার্ট, স্বাধীনতার পর থেকে। ওকে, ভেরি সিম্পল, সিন্স ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর থেকে। মাই ডিয়ার লার্নার্স, আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি, আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং এনজয় করছেন ক্লাসটা। তাহলে দেখুন এই টোটাল সেন্টেন্সটির ট্রান্সলেশনে যেটা হলো, severe discrimination existing in our society make us feel pain
and pang of conscience, even after having great achievement since independence. I hope বুঝতে পেরেছেন। চলুন এবার 4th নাম্বার সেন্টেন্সে চলে যাই। 4th সেন্টেন্স, মাই ডিয়ার লার্নার্স, দেখুন, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের একযোগে লড়ে যেতে হবে, যে লড়াইয়ে যুবকদের হতে হবে কর্ণধার। মাই ডিয়ার লার্নার্স, এখানে দুইটা পার্ট আপনি দেখতে পাচ্ছেন, এই হাইফেন সাইনটার সামনে এবং পিছনে। আচ্ছা, প্রথমে আমরা সামনের অংশ নিয়ে কাজ করি। তার আগে আপনাকে একটি কথা বলি যে কিছু কিছু বাংলা সেন্টেন্সের ট্রান্সলেশনে কিছু পার্ট থাকে, কিছু অংশ থাকে, যে অংশগুলো মূলত ওই ট্রান্সলেশনের শুরুতে লিখলে হয় অথবা শেষে লিখলেও হয়, কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে দেখুন একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে। এই পার্টটুকুকে আমরা মূলত এই সেন্টেন্সটির ট্রান্সলেশনের ফার্স্টেই লিখে নেব। তাহলে এটুকু আমরা কি বলতে পারি? ফার্স্ট পার্ট। এবার ধরুন যে এইটুকু নেই, তাহলে বাকি অংশগুলোকে আপনি সাবজেক্ট থেকে শুরু করতে হবে। লক্ষ্য করুন, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের একযোগে লড়ে যেতে হবে। তাহলে প্রথম কাজটা কি? এই পার্টটুকু থেকে আপনার ভার্বকে আইডেন্টিফাই করা। তাহলে ভার্ব কিন্তু আপনি সহজে আইডেন্টিফাই করতে পারছেন, আমি বিশ্বাস করি পারছেন। কেন পারছেন? কারণ এর আগে বলা হয়েছে যে কোনো সেন্টেন্সের, বাংলা সেন্টেন্সের শেষের কাজটি হলো ভার্ব। তাহলে এখানে দেখুন লড়ে যেতে হবে, এটুকু কি বলবো? অবশ্যই ভার্ব। এখন কোশ্চেন করুন, কে লড়ে যাবে বা কাকে লড়ে যেতে হবে, তাই তো? বা কে লড়ে যাবে? তাহলে আমাদের লড়ে যেতে হবে, আমাদের লড়ে যেতে হবে। তাহলে এইটুকুকে আমরা কি বলতে পারি? অবশ্যই সাবজেক্ট বলতে পারি। এবং এইটা টু কেন লিখেছি? কারণ এটা 2 নম্বর পজিশনে আছে। ওকে, আচ্ছা, তাহলে কি আমাদের কি করতে হবে? লড়ে যেতে হবে। আমরা ভার্ব তো এর আগেই পেয়ে গিয়েছে, এই যে ভার্ব লিখলাম, তাহলে এটা 3rd পজিশনে থাকলো। এবার কিভাবে লড়ে যেতে হবে? একযোগে লড়ে যেতে হবে। তাহলে এটুকুকে আমরা কি বলতে পারি? 4th পার্ট। দেখুন কত সহজে আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে। এরপরে দেখুন বলা হচ্ছে কি? বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ আমরা যে লড়ে যাব, কি জন্য লড়ে যাব? আমরা যে লড়ে যাব, কি কারণে লড়ে যাব? সেটা মূলত বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। তাহলে এই অংশটাকে আমরা 5th পার্ট হিসাবে এখানে লিখতে পারি। দেখুন আরেকটু অংশ হাইফেনের পরে বাকি ছিল, এই টোটাল অংশটিকে আমরা একটা আলাদা পার্ট হিসাবে লিখছি, সেটা হলো নাম্বার 6, যে লড়াইয়ে যুবকদের হতে হবে কর্ণধার। তাহলে প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিলাম, এখন দেখুন আমরা ট্রান্সলেশনে চলে যাচ্ছি। ফার্স্ট পার্ট কি ছিল? মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে। তাহলে এর ট্রান্সলেশনটা কি হবে? দেখুন, রাইজিং দ্য স্পিরিট অফ ফ্রিডম ফাইট। মাই ডিয়ার গাইস, স্পিরিট শব্দের অর্থ চেতনা, এবং রাইজিং শব্দের অর্থ, রাইজ শব্দের অর্থ জাগ্রত, রাইজিং শব্দের অর্থ জাগ্রত করে। এখানে যেহেতু জাগ্রত করে নন ফাইনাইট ভার্বের ইউজ হয়েছে, সুতরাং এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে লেখা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে, রাইজিং দ্য স্পিরিট অফ ফ্রিডম ফাইট। আপনার যদি এই কিছু শব্দও যদি নতুন হয়ে থাকে, দয়া করে আপনারা খাতায় লিখে নিন এবং প্র্যাকটিস করতে শুরু করুন। আই হোপ নেক্সট ট্রান্সলেশনে আপনি এই ট্রান্সলেশন থেকে অনেক বড় হেল্প পাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে ফার্স্ট পার্টটুকুর আমরা কিন্তু ট্রান্সলেশন অলরেডি করে ফেললাম, রাইজিং দ্য স্পিরিট অফ ফ্রিডম ফাইট। এবার দেখুন সেকেন্ডে কি ছিল? সাবজেক্ট, তার মানে আমাদের। তাহলে আমাদের কি হবে? উই। ওকে, কি করতে হবে? লড়ে যেতে হবে। তাহলে লড়ে যেতে হবে 3rd পার্ট ভার্ব হিসাবে লিখবো, লড়ে যেতে হবে। এটা কিন্তু আমাদের লড়ে যেতে হবে, তার মানে আমরা কাজ করব, আমাদের কাজ করতে হবে। এটা হলো অ্যাক্টিভ ফর্মে আছে, কেমন? তাহলে দেখুন কি হলো, যে হ্যাভ টু ফাইট। মাই ডিয়ার গাইজ, আই এম সরি, এখানে উইটা হবে না, কারণ উইটা আমরা আগেই লিখে নিয়েছি। এনিওয়ে, তাহলে উই হ্যাভ টু ফাইট, আমাদের লড়ে যেতে হবে। উই হ্যাভ টু ফাইট, আমাদের লড়ে যেতে হবে। এবার দেখুন, তাহলে 3rd পার্ট কমপ্লিট হয়ে গেল। 4th পার্টে কি আছে? একযোগে। ওকে, তাহলে একযোগে 4th পার্ট আছে, এটুকু আমরা ট্রান্সলেট লিখে নিই, টুগেদার। তাহলে এতটুকু আমরা কি বলতে পারি? রাইজিং দ্য স্পিরিট অফ ফ্রিডম ফাইট, উই হ্যাভ টু ফাইট টুগেদার। কেমন? এরপর দেখুন 5th পার্টে কি জন্য? বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। এটা 5th পার্ট, এর আগে আমি আইডেন্টিফাই করে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে আইডেন্টিফাই করে নেবেন, তাহলে খুব সহজে দেখবেন ট্রান্সলেট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনি হেজিটেট ফিল করার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ আপনি আগেই সিলেক্ট করে নিয়েছেন, তারপর জাস্ট ওই শব্দগুলোর ইংলিশ টার্মটা বসিয়ে দেওয়া, খুব সহজে ট্রান্সলেশন। ওকে, তাহলে দেখুন 5th পার্টে কি ছিল? বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। কেমন? তাহলে এটুকু ট্রান্সলেশন দেখে নিই। ফর বিল্ডিং ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি, প্রতিষ্ঠার জন্য। ফর বিল্ডিং, ফর প্রিপোজিশন, এরপরে আমরা জানি যে ভার্ব আসলে তার সাথে আইএনজি সংযুক্ত হয়ে যায়, এই জন্য ফর বিল্ডিং মূলত প্রতিষ্ঠার জন্য। কি প্রতিষ্ঠার জন্য? বৈষম্য মুক্ত। বৈষম্যের আগে আমরা বলেছি তীব্র বৈষম্য। ওকে, তো এখানে মূলত ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। ওকে, তাহলে ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। ফর বিল্ডিং ডিসক্রিমিনেশন ফ্রি, এই যে বৈষম্য মুক্ত, ডিসক্রিমিনেশন ফ্রি, বৈষম্য মুক্ত। ওকে, কি বৈষম্যমুক্ত? সোসাইটি, সমাজ। তার মানে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, ফর বিল্ডিং ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি।
কেমন? এরপরে দেখুন 5 পার্ট হয়ে গেল, 5th পার্টটা আমাদের হয়ে গেল। এবার 6 এ কি আছে? যে লড়াইয়ে যুবকদের হতে হবে কর্ণধার। কেমন? তাহলে দেখুন এখানে বলা হচ্ছে দ্য ফাইট ইন হুইচ, যে লড়াইয়ে, এই যে দ্য ফাইট ইন হুইচ, এখানে একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করা হয়েছে হুইচ। দ্য ফাইট যুদ্ধে, ইন হুইচ যেটাতে, অর্থাৎ যে যুদ্ধে কি হতে হবে? যুবকদের হতে হবে কর্ণধার। দ্য ইয়াং হ্যাভ টু বি দ্য লিডার, দ্য ইয়াং হ্যাভ টু বি দ্য লিডার। আমরা জানি কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে হবে, তো সেখানে কিন্তু হ্যাভ টু আমরা ইউজ করে থাকি, হ্যাভ টু আর হ্যাজ টু। অথবা পাস্টে যদি বলি যে করতে হয়েছিল, যেতে হয়েছিল, উই হ্যাড টু গো ওভার দেয়ার, অথবা আমাদের করতে হয়েছিল, উই হ্যাড টু ডু দিস অর সামথিং। ওকে, তার মানে কোনো কিছুতে যদি প্রেশার থাকে বা অব্লিগেটরি হয়, তাহলে আপনাকে সেখানে কি লিখতে হবে? হ্যাভ টুটা দিয়ে ট্রান্সলেট করতে হবে। তাহলে এখানে আমাদের দেখুন বলা হচ্ছে যে লড়াই যুবকদের হতে হবে, তার মানে হতে হবে, এখানে হ্যাভ টু ইউজ আসছে। কেমন? তাহলে বলা হলো দ্য ফাইট ইন হুইচ দ্য ইয়াং হ্যাভ টু বি লিডার। আই হোপ বুঝতে পেরেছেন। তাহলে এই কমপ্লিট সেন্টেন্সটি ট্রান্সলেশন আমরা বলতে পারি, রাইজিং দ্য স্পিরিট of freedom fight, we have to be fight together for building discrimination-free society, the fight in which the young have to be the leader. I hope বুঝতে পেরেছেন। চলুন 5th নাম্বার সেন্টেন্সে। 5th সেন্টেন্স দেখুন, একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। তাহলে এই বড়সড় সেন্টেন্সটিকে দেখুন আমরা কত সহজে ট্রান্সলেট করছি। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে। আমরা এর আগের সেন্টেন্সে বলেছি যে একটি বাংলা সেন্টেন্সের কিছু কিছু অংশ থাকে যেটাকে চাইলে আপনি ওই সেন্টেন্সটির শুরুতে লিখে নিতে পারেন, অর্থাৎ সাবজেক্টের পূর্বেই। ঠিক এরকম একটি পার্ট এখানে একই সঙ্গে। ওকে, তাহলে একে আমরা লিখতে পারি কি? ফার্স্ট পার্ট। এরপর বাকি অংশ থেকে আপনার সাবজেক্ট, ভার্ব বা বাকি পার্টগুলো খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম আমাদের কাজ হলো ভার্বকে খুঁজে বের করা। তাহলে দেখুন বলা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন। এই প্রয়োজনটা কিন্তু ভার্ব হইতে পারে, একটু লক্ষ্য রাখুন। আর এরপরে যদি আমরা ভার্ব খুঁজে পাই তাহলে এটা হবে না। দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। ইয়েস, প্রয়োজনের পরে আমরা বাকি কোনো ভার্ব খুঁজে পেলাম না, অর্থাৎ এই সেন্টেন্সটির জন্য লাস্ট কাজটা হলো প্রয়োজন। ওকে, তাহলে এটাই মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এবার দেখুন কি প্রয়োজন। তাহলে আপনি উত্তরে কি খুঁজে পাবেন? অবশ্যই সাবজেক্ট খুঁজে পাবেন। কি প্রয়োজন? দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। ওকে, তার মানে এই হোল পার্টটুকু ইয়েলো কালার দ্বারা সিলেক্টেড এই পার্টটুকুকে আমরা সাবজেক্টের প্লেসে লিখতে পারি। এরপর তো আমরা প্রয়োজন শব্দটাকে এর আগেই আমরা ভার্ব বলেছি, তাহলে এইটুকুকে আমরা কি বলতে পারি? এটুকুকে বলতে পারি ভার্ব। এটা 3rd নাম্বার পজিশন। 2 নম্বর পজিশনে সাবজেক্টের পার্টটুকু, আর প্রথম পজিশনে আমরা লিখে নিয়েছি। এরপর দেখুন বলা হয়েছে প্রতিষ্ঠা করতে হলে। মাই ডিয়ার লার্নার্স, আমরা জানি যে প্রয়োজন এখানে মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব হিসেবে আসছে, আর প্রতিষ্ঠা করতে হলে তাহলে এটুকু নন ফাইনাইট ভার্ব হিসেবে আসছে। ওকে, তাহলে 2 প্লাস এইটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটুকু আমরা 4th নাম্বার পার্ট হিসেবে লিখছি। ওকে, আচ্ছা, এখন দেখুন বলা হচ্ছে কি মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে, অর্থাৎ কি প্রতিষ্ঠা করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে, এটুকু আমরা 5th পার্ট হিসেবে লিখে নিচ্ছি। এবার এই সিলেক্টেড পার্টগুলোকে দেখুন খুব সহজে ট্রান্সলেট করছি কেমন ভাবে, জাস্ট ইংলিশ টার্মগুলো লিখে লিখে। লক্ষ্য করুন ফার্স্ট পার্ট কি ছিল? একই সঙ্গে। তাহলে এর কি হবে? অ্যাট দ্য সেম টাইমস। এই একই সঙ্গের ইংলিশটা কি? অ্যাট দ্য সেম টাইম। মাই ডিয়ার লার্নার্স, আপনি কথা বলতে গেলে অথবা যে কোনো কিছু লিখতে গেলে ইংলিশে আপনার কিন্তু এই ধরনের ফ্রেজগুলো প্রয়োজন। সো দয়া করে আপনি মুখস্থ করে নিন অথবা লিখে রাখুন, আপনার প্রয়োজনে ব্যবহার করতে শুরু করুন। এরপর দেখুন সাবজেক্টের প্লেসটা দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। তাহলে এই পার্টটুকু আপনি ট্রান্সলেশন লিখে দিলে কিন্তু এটা ট্রান্সলেশনটা হয়ে যায়। জাস্ট এইটুকু লিখে দিন, তাহলে কি হবে দেখুন, কম্বাইন্ড এফোর্ট অর্থাৎ সংঘবদ্ধ প্রয়াস অফ পেট্রিয়টিক পাওয়ার অ্যান্ড সিনসিয়ারি স্টেপ ইন দ্য ফিল্ড অফ দ্য স্টেট অ্যাফেয়ার্স, অর্থাৎ দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সংঘবদ্ধ প্রয়াস ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপের এই টার্মটুকু মূলত এই ইয়েলো কালারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনি একটু লেখার চেষ্টা করুন। কম্বাইন্ড এফোর্ট অর্থাৎ সংঘবদ্ধ প্রয়াস অফ পেট্রিয়টিক পাওয়ার অ্যান্ড সিনসিয়ারি স্টেপ, এবং কি বলা হচ্ছে? সিনসিয়ারি স্টেপ অর্থাৎ আন্তরিক পদক্ষেপ ইন দ্য ফিল্ড অফ স্টেট অ্যাফেয়ার্স, রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ। ওকে, এটা সাবজেক্টের প্লেসে আমরা লিখে নিলাম। তারপর কি হলো? প্রয়োজন। এটা দেখুন বলা হচ্ছে আর রিকোয়ার্ড, কারণ এটা প্রয়োজন হয়, এটা প্যাসিভ ফর্মে করা হয়েছে। যদি আমি প্রথমে লিখে নিই, আই এম সরি, কিন্তু এখানে বলা হচ্ছে কি প্যাসিভ ফর্মে। ওকে, আর রিকোয়ার্ড, প্রয়োজন হয়, আর রিকোয়ার্ড প্রয়োজন হয় কি? প্রতিষ্ঠা করতে বা প্রতিষ্ঠা করতে হলে। তারপর কি লিখবো? টু স্ট্যাবলিশ, প্রতিষ্ঠা করতে হলে। কি প্রতিষ্ঠা করতে হলে? মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে। তাহলে কি লিখতে পারি? দ্য স্পিরিট অফ ফ্রিডম ফাইট ইনডিড। সত্যিকার অর্থের ইংলিশ হলো ইনডিড, আর স্পিরিট অর্থ হলো
চেতনা মুক্তিযুদ্ধের, অফ ফ্রিডম। ওকে, তাহলে দেখুন এই হোল সেন্টেন্সটি ট্রান্সলেশনে কি বলতে পারি, অ্যাট দ্য সেম টাইমস কম্বাইন্ড এফোর্ট অফ পেট্রিয়টিক পাওয়ার অ্যান্ড সিনসিয়ার স্টেপ ইন দ্য ফিল্ড অফ স্টেট অ্যাফেয়ার্স আর রিকোয়ার্ড টু এস্টাবলিশ দ্য স্পিরিট অফ ফ্রিডম ফাইট ইনডিড। সো মাই ডিয়ার গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ট্রান্সলেশনের পার্ট আমাদের 5 সেন্টেন্সেই ছিল। সো 5টা সেন্টেন্স আমরা খুবই ফ্রুটফুলি ট্রান্সলেশন করার চেষ্টা করছি এবং আমাদের ইন্টেনশন ছিল আপনাদেরকে যত সহজভাবে এটা উপস্থাপন করা। আমরা একটা সেন্টেন্স নিয়ে অনেক কথা বলে ফেলেছি, সুতরাং এটা নিয়ে আপনারা বোর্ড ফিল করবেন না, কারণ আপনারা শিখতে আসছেন। শিখুন, জানুন, এটাই আমাদের একমাত্র প্রচেষ্টা আপনাদের জন্য। সো দয়া করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে ভিডিওটা আপনি শেয়ার করুন, কারণ এই ভিডিওটা দেখার মাধ্যমে আরও অনেকে উপকৃত হতে পারে। ওকে, সো আমাদের এই 5টা সেন্টেন্সের মাধ্যমে আজকে ট্রান্সলেশন ছিল। এরপরে দেখুন আমরা সম্পূর্ণ অংশ, অর্থাৎ এই ট্রান্সলেশনের পুরো সম্পূর্ণ যে বাংলা পার্টটুকু ছিল, বাংলা প্যাসেজটুকু ছিল, তার ইংলিশটুকু এখানে লিখে দিয়েছি। তো আপনি যেটা করবেন, ভিডিওটার ফার্স্ট থেকে লাস্ট অবধি সম্পূর্ণরূপে একবার দেখে নেবেন, ভালোভাবে বুঝে নেবেন এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো আপনি লিখে রাখবেন। এরপরে ভিডিওটা শেষ হলে আপনি এই বাংলা প্যাসেজটুকু, যে বাংলা অংশটুকু দেখতে পাচ্ছেন, বাংলা অংশটুকু দেখে ইংলিশটুকু না দেখে তার ট্রান্সলেশন করার চেষ্টা করুন। আশা করি এই ওয়েটা আপনাকে অনেক বেশি উপকার করবে, আপনি উপকৃত হবেন। ওকে, সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।